আরে আদিত্যদা, তুমি চলে এসেছো? ও সর্দি, তুইও আসিস? আদিত্যদা, এই হলো আমার সর্দি। আদিত্য সারিকাকে একবার আর চোখে দেখে অভিকের দিকে তাকালো। তুই যার কথা আমাকে বলেছিলি ইনিই তিনি? হ্যাঁ। সারিকা বিষয়টা বুঝতে পারল না। ওর কৌতূহলী দৃষ্টি একবার অভিক আর একবার আদিত্যের উপর বিচরণ করতে লাগলো। আদিত্য এবার সারিকার উদ্দেশ্যে বলল, আপনি আঘাত পাননি তো? আই এম সরি, আমার খেয়াল করা উচিত ছিল। এই অবস্থায় ভাবে ধাক্কা লাগা। সারিকা আরও খানিকটা অবাক হলো এটা ভেবে যে অভিক এই লোকটাকে কেন ওর প্রেগন্যান্সির খবর দিয়েছে। অভিক বুঝতে পারল সারিকার মনের দ্বন্দ্বটা। চারপাশটা একবার দেখে নিয়ে অতি নিম্ন স্বরে অভিক বলল, আদিত্যদা একজন ডিভোর্স স্পেশালিস্ট উকিল, তোর কেসটা উনিই দেখবেন, তাই কয়েকটা ইনফরমেশন দাদাকে দিতে হয়েছে। এবার বাকিটা তুই বলবি ওনাকে। অভিকের ঘরে বসে আছে ওরা তিনজন। সারিকা পুরো বিষয়টা খুলে বলেছে আদিত্যকে। আদিত্য সবটা মন দিয়ে শুনেছে এবং নোট করেছে। আপনার প্রেগনেন্সি কত মাস চলছে? 4। আপনি আপনার স্বামীর সাথে কথা বলে আগে মিউচুয়াল ডিভোর্সের বিষয়টা নিয়ে বোঝাপড়া করুন, নতুবা আপনাকে অপেক্ষা করতে হবে আপনার বেবিটা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, তারপর তার কাস্টাডি। কথাটা আদিত্যকে শেষ করতে দিল না সারিকা। তার আগে চিৎকার করে উঠল নিজের পেট ধরে, না, আমি আমার সন্তানকে কাউকে দেব না। ও আমার, শুধুই আমার। কিন্তু ম্যাডাম, আইন তো আর কোনো মাতৃমমতা বুঝে না। এই বেবিটা আপনাদের দুজনের, তাই এই বেবির উপর আপনার যতটা অধিকার ততটা আপনার স্বামীরও। এক্ষেত্রে আমি আপনার প্রেগনেন্সির কথা লুকিয়ে আইনের অবমাননা করতে পারবো না। তাহলে আপনি কি বলেছেন আমাকে? আমার শ্বশুরবাড়ি ফিরে যেতে, সতীনের সংসার করতে? না ম্যাডাম, আপনাদের ডিভোর্স না হওয়া অবধি আপনার স্বামী দ্বিতীয় বিবাহ কোর্ট গ্রহণ করবে না। সেক্ষেত্রে আপনি আপনার স্বামীর নামে কেস করতে পারেন। সেটা সত্য প্রমাণিত হলে ডিভোর্সটা আপনি পেয়ে যেতে পারেন। অভিক এতক্ষণ চুপ করে থাকলেও এবার একটা দারুণ ভাবনা খেলে গেল ওর মাথায়। সর্দি, তুই জামাইবাবুকে চাপ দে, বল মিউচুয়াল ডিভোর্স দাও, নতুবা তুই জামাইবাবুর নামে কেস করবি। এই উপায়টা সবারই ঠিকঠাক লাগলো, তাই সারিকা ভেবে নেয় ওর পরবর্তী পদক্ষেপ। ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে আদিত্য হঠাৎ তাকে একটা প্রশ্ন করে বসে, আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিতে একটা উদ্গ্রীব হয়ে আছেন কেন, জানতে পারি? সারিকা আদিত্যর সামনে এসে ওর মুখোমুখি দাঁড়ালো। একটা তির্যক হাসি খেলে গেল ওর মুখে। যাতে ভবিষ্যতে আমার সন্তানের উপর কোনো অধিকার খাটাতে না পারে ওই বেঈমান লোকটা, যাকে আমি একসময় ভালোবেসে নিজের ঘর আপনজন ছেড়েছিলাম, ওর ছায়াও আমি আমার সন্তানের জীবনে পড়তে দিতে চাই না। আর কয়েকটা প্রশ্ন করতে পারি? উত্তর জানা থাকলে অবশ্যই দেব। আপনি আগে টের পেয়েছিলেন আপনার স্বামী আর প্রিয় বন্ধুর এই সম্পর্কটা নিয়ে? সারিকা একবার ওর ভাইয়ের দিকে তাকালো। আদিত্যকে বলার মতো ওর কাছে অনেকই উত্তর আছে, কিন্তু সেগুলো নিজের মায়ের পেটের ভাইয়ের সামনে নয়। অভিক হয়তো বুঝতে পারল সারিকার চোখের চাহনিটা। সর্দি, আমি বাইরে যাচ্ছি। আদিত্যদা যা যা জিজ্ঞেস করছে বল। অভিক যেতে গেলে আদিত্য ওর হাত ধরে আটকায়। হয়তো এটা সঠিক জায়গা নয় এগুলো নিয়ে কথা বলার। কাল একবার ওনাকে নিয়ে আমার বাড়ি আসতে পারবি? অভিক তাকালো সারিকার দিকে। সারিকা এখন মরিয়া হয়ে আছে ডিভোর্সের জন্য, তাই তৎক্ষণাৎ চোখের ইশারায় অভিককে বুঝিয়ে দেয় ও যাবে। আদিত্যর বাড়িতে বসে আছে সারিকা আর অভিক। আদিত্যরা 3 ভাই বোন, ও সবার থেকে বড়, তারপর ওর ভাই, আর সবার শেষে 2 ভাইয়ের আদরের একমাত্র নয়নের মণি ওদের বোন। আদিত্যর বাবা মানেই, মারা গেছেন আজ থেকে প্রায় 16-17 বছর আগে। আদিত্যর বয়স তখন প্রায় 20 বছর। ভাইয়ের 12 আর বোনের 7 বছর। তখন থেকে এই 2 ভাই বোনকে ও নিজেই মানুষ করেছে। তাই সাহিত্যকে ডাক্তারি পড়াতে বিদেশে পাঠিয়েছে কয়েক বছর হলো, আর বোন অহনা এখনও পড়াশোনা করছে। বাড়িতে 2 জন অতিথিকে আসতে দেখে অহনা তড়িঘড়ি করে চা বানিয়ে দিল। অহনা অভিককে চিনলেও সারিকাকে অচেনা লাগাতে অভিককে চোখের ইশারায় সারিকার বিষয়ে জিজ্ঞেস করল। অভিক মুচকি হেসে জবাব দিল, আমার সর্দি। সারিকা। অহনা চায়ের খালি ট্রেটা টেবিলে রেখে তড়িঘড়ি প্রণাম করলো সারিকাকে। সারিকা খানিকটা অবাক হলো, এ বাবা, তুমি আমাকে প্রণাম করছো কেন? অভিক পাশ থেকে সারিকাকে কাঁধ দিয়ে ঠেলা দিয়ে চোখ মেরে বলো,
সর্দি, ইনি হলেন সেই উকিল গিন্নি, তোর ছোট ভাইয়ের হবু বউ। শারিকা একবার অবাক হয়ে অহনার দিকে তাকালো। মেয়েটা লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। ভারী মিষ্টি স্বভাবের এই মেয়েটি, বেশ মনে ধরেছে শারিকার। তোমার মতো তো মিষ্টি একটা মেয়ে এই বাদরটার প্রেমে পড়ল কিভাবে? খিলখিল করে হেসে উঠল অহনা, কিন্তু অভিক নাক ফুলিয়ে বসে রইল। কে মিষ্টি? অহনা? একবার রেগে গেলে পুরো মা রণচণ্ডী। তখন ওকে সামলাতে সামলাতে আমার জান কয়লা হয়ে যায়। অভিকের কথা শুনে মুখ টিপে হাসতে হাসতে অহনার দিকে তাকালো শারিকা। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা বেশ ক্ষুব্ধ হয়েছে নিজের প্রতি এহেন মন্তব্য শুনে। বড় বড় ডাগর চোখগুলো দিয়ে রাগী দৃষ্টি নিক্ষেপ করছে অভিকের দিকে। অভিকের সেদিকে কোনো পাত্তা নেই। ও অহনাকে রাগাতে বরং বলে ওঠে, দেখ দেখ সর্দি, ম্যাডামের দিকে একবার দেখ, পুরুমা রণচণ্ডী। তুই আবার আমার বোনটাকে খেপাতে শুরু করেছিস তো অভি। এরকম করলে কিন্তু আমার বোনকে কখনোই তোর সাথে বিয়ে দেব না। আদিত্য মাত্রই বাড়ি ফিরেছে, আর এসে অভি আর অহনার এই মিষ্টি খুনসুটি দেখে অভিকে রাগানোর সুযোগটা কিছুতে হাতছাড়া করতে চাইল নাও। তবে আদিত্যর কথা শুনে একটু দমে গেছে অভিক। চুপ করে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে অহনার দিকে। অভিককে এমন অবস্থায় দেখে হেসে ফেলল আদিত্য। অভিক বুঝলো আদিত্য ইয়ার্কি করছে। অনেকক্ষণ তোদের অপেক্ষা করালাম না? আই অ্যাম এক্সট্রিমলি সরি। আসলে আজ আরও একটা মামলা এসে পড়ায় কোর্ট থেকে ফিরতে দেরি হয়ে গেল। আমি চেঞ্জ করে আসছি। আদিত্য বসার ঘর থেকে নিজের ঘরে গিয়ে দরজা আটকালো। মিনিট 15 পর বাড়ির পোশাক পরে বেরিয়ে এলো। এসেই অভির আর অহনার উদ্দেশ্যে বলল, তোরা দুজন ছাদ থেকে ঘুরে আয়, আমার ওনার সঙ্গে কথা আছে। অভিক আর অহনা চলে গেল। শারিকা সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। তা দেখে আদিত্য বলে, আপনি বসুন। শারিকা আবার নিজের স্থানে বসে পড়ল। আদিত্যও বসলো ওর সোজাসুজি। এবার বলুন, কি এমন ঘটেছে যেটা অভির সামনে আপনি বলতে চাইছিলেন না? শারিকা জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলো, আবির যে পরক্রিয়ায় লিপ্ত এটা আমি আগেই টের পেয়েছিলাম। আদিত্য ভুরু কুঁচকে তাকালো। কবে, কিভাবে? মাস দুয়েক আগে ছিল দেবযানীর জন্মদিন। আমার আর আবিরের সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীরটা খারাপ হয় নিমন্ত্রণ রক্ষার তাগিদে আবির একাই যায়। অনেকটা রাত করে, না রাত নয়, প্রায় ভোরবেলা বাড়ি ফিরে আবির। পরদিন সকালে ওর অফিস ব্যাগে টিফিন ভরতে গিয়ে আমি, কথাটা পুরোটা শেষ করলো না শারিকা। অচেনা একটা মানুষের সামনে এসব কথা বলতে ঠিক স্বস্তি পাচ্ছে নাও। শারিকাকে চুপ করে থাকতে দেখে আদিত্য বলো, উকিল আর ডক্টরের কাছে কোনোদিনও সত্য গোপন করতে নেই। হেজিটেট করবেন না, সবটা খুলে বলুন, তাহলে পয়েন্টগুলো সাজাতে আমার সুবিধে হবে। সেদিন ওর ব্যাগে আমি জন্ম নিরোধক ওষুধ পাই। কিন্তু সেটা তো আপনারও হতে পারে শারিকা দেবী। শারিকা ব্যঙ্গ সুরে হাসল। যে দম্পতি 4 বছর ধরে একটা বাচ্চার আশায় প্রহর গুনছে, তারা এই ওষুধ ব্যবহার করবে বলে আপনার মনে হয়? শারিকার কথায় যুক্তি আছে দেখে আদিত্য বুঝল বিষয়টা। আপনি জিজ্ঞাসা করেননি ওনাকে এই বিষয়ে? হ্যাঁ করেছিলাম, কিন্তু ও ঠিকঠাকভাবে উত্তর দেয়নি। তবে আশ্চর্যের বিষয় কি জানেন? ওই ঘটনার ঠিক 15 দিন পর দেবযানীর হাজব্যান্ড রূপমদা নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। দেবযানী বিবাহিত? হ্যাঁ, বাড়ির পছন্দে মুর্শিদাবাদে বিয়ে করেও। তবে কর্মসূত্রে রূপমদা ছিল কলকাতার বাসিন্দা। তাহলে আপনি কি বাই এনি চান্স এটাই ভাবছেন যে রূপম বাবুর মৃত্যুটা আত্মহত্যা নয়? এতদিন আত্মহত্যায় ভাবতাম, কিন্তু পরশুদিনের পর থেকে আমার মনে হচ্ছে এটা হত্যা। শান্ত মস্তিষ্কে করা একটি খুন। তাই বলতে গেলে নিজের প্রাণের দায়ী তড়িঘড়ি কলকাতা ছাড়লাম আমি। আবির্বাবু মানুষটা কেমন? বিয়ের 3 বছর অবধিও আমার প্রতি যত্নশীল ছিল, কিন্তু দিন পেরোলেও আমি কোনো সুখবর শোনাতে না পারায় প্রায় নিজের মেজাজ হারাতো। আমাকে অনেক কথা শোনাতো, আমার পর মুহূর্তেই নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইতো। আপনি কি মনে হয় আবির্বাবু এই খুনের সঙ্গে জড়িত? চারিদিকে শুনশান নীরবতা। চ্যাটার্জি বাড়িতে নেই কোনো আনন্দের ছিটে ফোটাও। সামনের মাসে বিয়ে হওয়ার কথা ছিল অন্তরা আর পঙ্কজের, কিন্তু আবিরের দ্বিতীয় বিবাহের খবর পেয়ে পঙ্কজের বাবা এই বিয়েটা ভেঙে দিয়েছেন। বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হলেও এই 5 মাসে অন্তরা আর পঙ্কজ একে অপরকে খুব ভালোবেসে ফেলেছিল। তাই এই বিয়েটা ভাঙায় অন্তরার মনের আনন্দ সব শেষ হয়ে গেছে। আবির নিজের কর্মের জন্য অনুশোচনায় ভুগছে।
আজ ওর জন্য ওর ছোট বোন এতটা কষ্ট পাচ্ছে। অন্তরার ঘরের সামনে এসে বদ্ধ দরজায় দুবার ঠকঠক করে আবির। কিছুক্ষণের মধ্যে অন্তরা দরজা খুলে দেয়। সামনে আবিরকে দেখে খুব রাগ হয় ওর। আমার জীবনটা শেষ করে দিলি তুই। সবার জীবন নিয়ে খেলছিস তুই। নিজেকে সুখী করার জন্য সবাইকে অসুখী করে শান্তি হয়েছে তো। এর থেকে তো ভালো ছিল নিজের হাতে আমাকে খুন করে দিতিস। আটকে ওঠে আবির। অন্ত আবির অন্তরার কাঁধ ধরতে গেলে সরে দাঁড়ায় অন্তরা। একদম ছবি না তুই আমায়। তোর মতো মানুষের স্পর্শ পেয়ে আমি অপবিত্র হতে চাই না। কেন এসেছিস সেখানে? বাবা হবি বলে যে মেয়েটাকে আনলি, যা তার কাছে, নইলে বাবা রাগ শুনবি কি করে? মুখে লাগাম দিতে শেখো অন্তরা। ভুলে যেও না আমি তোমার বড় দাদা। অন্তরা থু করে থুতু ফেললো আবিরের পাশে। বড় দাদা? আজ যদি তোর দেখা দেখি আমি ঘরে একটা ছেলে নিয়ে রাত্রি যাপন করি, পারবি তো মানতে? আবির ঠাস করে একটা চড় মারল অন্তরার গালে। ব্যথায় আর কষ্টে অন্তরার চোখ ভিজে এলো। কান্না ভেজা কণ্ঠেও বলল, তুই ভালোবাসার মর্যাদা দিতে না পারলেও আমি আমার ভালোবাসার মর্যাদা ঠিকই দেব। শুধুমাত্র তোর ভুলের জন্য আমি পঙ্কজকে হারিয়ে নিজের সুখ শান্তি বিসর্জন দিতে পারবো না। অন্তরা ঘরের ভিতরে ঢুকে আবার দরজা আটকে ধপ করে মেঝেতে বসে পড়ল। দুই হাঁটুর উপরে মাথাটা রেখে কান্নায় ভেঙে পড়ল ও। শারিকার উত্তরের আশায় আদিত্য অপেক্ষা করছে কিছুক্ষণ যাবৎ। শারিকা অনেকক্ষণ ভাবার পর বলে, হয়তো জড়িত, কিন্তু খুনি না। আদিত্য অবাক হলো শারিকার জবাবে। আপনি এখনো এতটা বিশ্বাস করেন আবিরবাবুকে? শারিকা হাসল। বিশ্বাস ঠিক নয়, তবে বলতে পারেন এই 10 বছর মানুষটাকে চেনার এটা একটা ছোট্ট ধারণা। আপনার স্বামী যে আপনারই প্রিয় বান্ধবীকে বিয়ে করতে পারে সেই ধারণাটা করতে পেরেছিলেন আপনি? শারিকা চোখ মুখ কঠোর করে উত্তর দিল, কেসের বাইরে কোনো রকম ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আপনার আর কিছু জানার থাকলে বলুন, নয়তো আমি আজ উঠি। আদিত্য একটা শুকনো ডোক গেল। সরি ম্যাডাম, আমার আরও কিছু জানার আছে। বলুন। দেবযানীকে আপনার স্বামী কবে থেকে চেনেন? আমার সাথে প্রেমের সম্পর্কে যাওয়ার 1 সপ্তাহ পর থেকে, তবুও ধরুন আনুমানিক 10 বছর। তখন কি ওদের দেখে মনে হয়েছিল ওরা আপনার সাথে চিট করতে পারে? শারিকা আদিত্যর কথা শুনে হাসলো শব্দ করে। তখন যদি মনে হতো তাহলে কি আমাদের সম্পর্ক আজ এতদূর এগোতো আদিত্যবাবু? আদিত্য ভরকে গেল। দুধে উকিল হওয়া সত্ত্বেও ও যেন শারিকাকে ভিত্তিহীন সব প্রশ্ন করে যাচ্ছে। তাই এবার নিজেকে সংযত করল ও। তখন কেমন সম্পর্ক ছিল আবির আর দেবযানীর? ভাই বোনের মতো। দেবযানী তো আবিরকে দাদা বলে ডাকতো, এমনকি 1 বছর তো রাখিও পরিয়েছিল আবিরকেও। আদিত্য চোখ বড় বড় করে তাকালো শারিকার দিকে। কি বলছেন? দেবযানী আবিরকে রাখি পরিয়েও ওকে বিয়ে করে নিল? আপনি একজন উকিল মানুষ, এরকম ঘটনা তো হামেশাই ঘটছে। সেখানে তো ওদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। হ্যাঁ, সেটা অবশ্য শুনেছি। আচ্ছা, শারিকা দেবী আবিরবাবু যে খুন করতে পারেন এটা আপনি বলেন, তাহলে দেবযানীর সম্পর্কে আপনার কি ধারণা? ও খুন করতে পারে? ওকে তো আপনি আরও বেশি ভালো করে চেনেন। আমি জানি না। রূপমদার খুনটা শুধুই আমার ধারণা। এবার এটা সত্যি কি মিথ্যা সেই প্রমাণ জোগাড় করতে হবে আপনাকেই। পোস্টমর্টম হয়েছিল? হ্যাঁ হয়েছিল। সেই রিপোর্টে এটা শুধুই আত্মহত্যা বলে অভিহিত করা আছে। ঠিক আছে শারিকা দেবী, আমার আর কিছুই জানার নেই। আমি কালই এই ডিভোর্সের অফিসিয়াল নোটিশের আবেদন করব। এরপরে একে একে সব রহস্য উদ্ঘাটন হবে। ধন্যবাদ। শারিকা ফোন লাগায় অভিককে। কিছুক্ষণের মধ্যেই অভিক আর অহনা নেমে আসে ছাদ থেকে। অভিক নেমে আসলে শারিকা সোফা ছেড়ে ওঠে। এবার তাহলে আমরা আসি। আদিত্য বাদ সাধে শারিকার যাওয়ায়। এবার আসি মানে কি? আমি খাবার অর্ডার দিয়েছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ডিনারটা এখান থেকে করে যাবেন। অভিক আরও কিছুক্ষণ অহনার সঙ্গে সময় কাটানোর সময় পাবে ভেবে খুশি হলেও শারিকার উত্তরে মন ভেঙে যায় ওর। শারিকা আদিত্যকে উদ্দেশ্য করে বলে, ছোটবেলা থেকে দেখে আসছি মা জেঠিমারা অন্তঃসত্ত্বা অবস্থায় সূর্য ডোবার পর বৌদিদের কোথাও যেতে দিত না। দিদিদের ক্ষেত্রেও সেটাই হয়েছে। যদিও এখন সন্ধ্যা হয়ে গেছে, তবুও আমার বাড়ির বাইরে থাকাটা ঠিক হবে না। আদিত্য শারিকার চিন্তাধারায় অবাক হলো। আধুনিক উচ্চশিক্ষিত একটা মেয়ে এরকম ভাবতে পারে সেটা ওর অজানা ছিল। তাই কোনো রাগঢাক না রেখে জিজ্ঞেস করেই বসল, আপনি বিজ্ঞানের স্টুডেন্ট হয়েও এসব বিশ্বাস করেন? শারিকা গিয়ে অভিকের পাশে দাঁড়ালো। আদিত্যর উদ্দেশ্যে বলল, যৌথ পরিবারে 25টা বছর কাটিয়েছি।
এছাড়াও আমার শাশুড়ি মা এসব কথা খুব মানেন। এরপরে আর আদিত্যর কিছু বলার থাকে না। ঠিক আছে, আর কি বলবো, সাবধানে যাবেন। অভি ধীরে ধীরে বাইক চালাস। অভিক 3বার দরজায় শব্দ করে শারিকার ঘরে ঢোকে। শারিকা তখন নিজের জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে আলমারিতে তুলছিল। অভিককে দেখে শারিকা ওকে বসতে বলে। কিছু বলবি? আবিরদা ফোন করছিল। শারিকা থমকে দাঁড়ায় আলমারির কাছে, কৌতূহলী দৃষ্টিতে তাকায় অভিকের দিকে। কি বলছিল? তোর ননদ অন্তরার বিয়েটা ভেঙে দিয়েছে ছেলের বাড়ির লোক। এসব ঘটনা শুনে আর অন্তরা খুব ভেঙে পড়েছে। কি? অন্তরা আর পঙ্কজের বিয়ে ভেঙে গেছে? হাতের ভাঁজ করা কাপড়গুলো বিছানায় রাখলো শারিকা। নিজের হ্যান্ডব্যাগ থেকে ফোনটা বার করে অন্তরার নাম্বার ডায়াল করতে গিয়েও থেমে যায়। বাড়ি থেকে বেরোনোর পরপরই ও সিম কার্ডটা নষ্ট করে ফেলেছে। ফোনটা আবার ব্যাগে ঢুকিয়ে রাখে। অভি, তোর ফোনটা একবার দে তো। অভিক প্যান্টের পকেট থেকে ফোন বের করে শারিকাকে দেয়। শারিকা নিজের ফোন থেকে অন্তরার নম্বরটা অভিকের ফোনে ডায়াল করে। শোন না ভাই, আমায় একটা নতুন সিম কার্ড এনে দিতে পারবি? অভিক বিছানা ছেড়ে উঠল। একটু পরেই রাজুদা দোকান বন্ধ করে দেবে। আমি বরং গিয়ে সিমটা নিয়ে আসি, তুই ততক্ষণে তো ননদের সাথে কথা বল। অভিক চলে গেলে শারিকা দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেয়। এই সময় পদ্ম টিউশনে যায়, তাই এক প্রকার সুবিধাই হলো শারিকার। ঝটপট ফোন লাগায় অন্তরাকে। প্রথমবার রিং হয়ে হয়ে কেটে গেল, দ্বিতীয়বারে ফোন রিসিভ করেও। হ্যালো, কে বলছেন? অন্ত, আমি বৌদি। শারিকা স্পষ্ট শুনতে পেল ফোনের অপর প্রান্ত থেকে অন্তরার কান্নার শব্দ। আমি পঙ্কজকে ছাড়া বাঁচব না বৌদি। 5 মাস ধরে একসাথে সংসার করার স্বপ্ন দেখছি আমরা দুজন, সেখানে ওকে ছাড়া আমি থাকবো কি করে বৌদি? এই মুহূর্তে শারিকার ঠিক কি বলা উচিত বুঝে উঠতে পারে না। অন্তরাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই ওর কাছে। কেঁদো না অন্ত, ওপরওয়ালা যদি লিখে রাখেন তাহলে পঙ্কজের সাথেই তোমার বিয়ে হবে, কেউ আটকাতে পারবে না। সময় দাও, একটু অপেক্ষা করো, এই খারাপ সময় ঠিক কেটে যাবে। তুমি কেন আমাকে আর মাকে না বলে চলে গেলে বৌদি? তোমার কথা খুব মনে পড়ছে। ঈশ্বরের ইচ্ছে থাকলে আমাদের আবার দেখা হবে অন্ত, তুমি নিজের খেয়াল রেখো। আমি আছি তো, তোমার পঙ্কজের সাথেই বিয়ে হবে। ভালো থেকো, রাখছি। অন্তরা কিছু বলার আগে ফোনটা কেটে দিল শারিকা। নিজের যেই সংসার সে পিছনে ফেলে এসেছে, সেই সংসারের প্রতি আর মায়া বাড়াতে চায় না ও। দরজায় ঠকঠক শব্দ হলো। শারিকা গিয়ে দরজা খুলে পদ্মকে দেখতে পেল। পদ্ম ভিতরে ঢুকে ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে টেবিলে রেখে বিছানায় বসলো। কী রে পদ্ম, আজ এত দেরি হলো ফিরতে? ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় আধশোয়া হয়ে বলতে লাগলো। আর বলো না পিসিমণি, অর্ধেক রাস্তায় এসে সাইকেলের চেনটা পড়ে গেল, তারপর তো বাকি রাস্তাটা হেঁটে হেঁটেই আসতে হয়েছে। শারিকা পদ্মর পাশে বসতেই পদ্ম শারিকার কোলে মাথা দিয়ে এসলো। শারিকা মৃদু হেসে পদ্মর চুলে বিলি কেটে দিতে লাগলো। একা এলি না বন্ধুরা ছিল? বন্ধুরা ছিল, সবাই মিলে গল্প করতে করতে এসেছি বলেই কিছু মনে হয়নি। এই পদ্ম, চুলে কতদিন তেল দিস না রে, চুলগুলো তো পুরো পাখির বাসা হয়ে গেছে। যা, তেল নিয়ে আয়, লাগিয়ে দে চুলে। পদ্ম খানিকক্ষণ ভাবলো, কাল পরশু স্কুল ছুটি, তাই চট করে উঠে তেল এনে শারিকার সামনে বসলো। রাতের খাবার খেতে বাড়ির ছেলেরা আর বাচ্চারা প্রথমে বসেছে। খেতে খেতে শারিকের বাবা শারিকের উদ্দেশ্যে বলল, সারা মা। শারিকা এগিয়ে এসে ওর বাবার পাশে দাঁড়ায়। হ্যাঁ বাবা। জামাই তো অনেকদিন এই বাড়িতে আসেনি, তা কাল ডাক না জামাইকে। শারিকা ভীষণভাবে অপ্রস্তুতে পড়ল। অভিক খাওয়া থামিয়ে শারিকার দিকে তাকালো। আসার দিনের কথা ঘুরিয়ে দিয়েছিল, কিন্তু এখন কি বলবে ভেবে পায় না। সারা, তুই বলেছিলি না আবির শিলিগুড়ি গেছে অফিসের কাজে, কাকা বাবুকে সেটা বলছিস না কেন? এইবারও শারিকা শতটা লুকাতে সফল হলো ওর বড় বৌদির জন্য। তবে ও মনে মনে ঠিক করে নিল, আবির ডিভোর্স পেপার সাইন করলেই বাড়িতে সবাইকে সবটা জানিয়ে দেবে। হ্যাঁ বাবা, ওর প্রচুর কাজের চাপ। এই তো সেদিন দিল্লি থেকে ফিরেই কাল আবার শিলিগুড়ি ছুটল, ও এখন আসতেই পারবে না। অঞ্জনা দেবী বিলাপ শুরু করলেন। জামাইকে সামনে বসিয়ে পাখার বাতাস করতে করতে খাওয়ানোর সৌভাগ্য বোধহয় আমার আর হবে না। সেবার দুর্গাপূজায় যখন এলো তখন আমি অসুস্থ হয়ে পড়লাম, কিছুই করতে পারলাম না, এবারও হলো না। মায়ের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। মায়ের এই স্বাদটা যে আর কোনোদিনও পূরণ করতে পারবে না ভেবে চোখে জল চলে এলো ওর। ডাইনিং রুম থেকে ছুটে বেরিয়ে গেল। শারিকার এভাবে চলে যাওয়াতে সবাই খুব অবাক হলো।
সারিকার বর্দা সোনালীকে বলল, ওর আবার কি হলো? যাও গিয়ে দেখে আসি তো।